সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশে। দেশের সার্বিক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করি এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মানসুর। বিগত 10 বছরে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে তা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা বা এনজিওর মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। উন্নয়ন ও সেবামূলক কাজের মাধ্যমে দেশের কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার পাশে আছেন ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আকমল শরীফ। আমাদের স্টুডিওতে আপনাদের স্বাগত। প্রথমেই ডক্টর দেলোয়ার হোসেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কিছু কিছু ক্ষেত্রে প্রশংসিত হয়েছে। জলবায়ু পরিবর্তনেও বিশ্ব নেতারা বা দেশসমূহ বেশ তৎপর। বাংলাদেশে এর কি প্রভাব রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন যে বাংলাদেশের যে সাফল্য দুর্যোগ মোকাবেলায় সেটি বিভিন্ন দিকে আছে, এবং বিশেষ করে আমরা দুর্যোগ মোকাবেলায় একটি টোটাল অ্যাপ্রোচ বা যেটাকে আমরা হোলিস্টিক অ্যাপ্রোচ বলি, এরকম একটি অ্যাপ্রোচ আমরা তৈরি করতে পেরেছি, এবং এটা বাংলাদেশ ইমপ্লিমেন্ট করছে। এবং সেখানে পরিবেশের বিভিন্ন দিকগুলো আছে, দুর্যোগের বিভিন্ন দিকগুলো আছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে আমরা বেশ গুরুত্ব সহকারে আমাদের এই যে দুর্যোগ মোকাবেলার সামগ্রিক যে কর্মকাণ্ডের মধ্যে আমরা এটাকে ইনক্লুড করতে পেরেছি। এবং এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে বাংলাদেশের সাফল্যের ব্যাপারে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালে জাতিসংঘ কর্তৃক চ্যাম্পিয়ন্স অব দি আর্থ পুরস্কার পেয়েছিলেন, এবং বাংলাদেশ দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশের যে বন্যা, সাইক্লোন, এইগুলোর যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা দেখছি একটা পর্যায়ে বাংলাদেশ এগুলোর দ্বারা অনেক বেশি ভালনারেবল অবস্থায় ছিল। আজকে বাংলাদেশ কিন্তু বিশ্বের অনেক উন্নত দেশকে ছাড়িয়ে গিয়েছে, বিশেষ করে এই ধরনের বিষয়গুলো অত্যন্ত রেজিলিয়েন্ট ওয়েতে মোকাবেলা করা। এবং সেখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন সাইক্লোন নার্গিস হয়েছিল মিয়ানমারে, সেখানে প্রায় 1,40,000 মানুষ মারা গিয়েছিল, কিন্তু বাংলাদেশে যখন সিডর হয়েছিল সেখানে মাত্র 3,500 মানুষ মানে সেই অত্যন্ত ভয়ঙ্কর একটা দুর্যোগে প্রাণহানি ঘটেছিল। ফলে দুর্যোগের যে ব্যাপক যে ক্ষতি সেটি পুষিয়ে একটা সাস্টেনেবল একটি ব্যবস্থা তৈরি করা, সেই জায়গাতে কিন্তু বাংলাদেশ অনেক সফল। এবং বিশেষ করে আপনি যে কথাটি বলছেন যে আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে একটি বড় জায়গা হচ্ছে যে জলবায়ু কূটনীতি, এবং সেখানে বাংলাদেশ কিন্তু এক ধরনের নেতৃত্বের জায়গায় আছে। এবং এই মুহূর্তে বাংলাদেশ যেমন ক্লাইমেট ভালনারেবল যে গ্রুপ, সেই গ্রুপের চেয়ার হিসেবে কাজ করছে। বাংলাদেশ ভালনারেবল 20 সেটির নেতৃত্ব দিচ্ছে। এবং আমরা জানি যে দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের জায়গাটিতে এটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ বিষয়, কারণ এখানে নতুন ধরনের প্রযুক্তির প্রয়োজন আছে, এবং যে প্রযুক্তিটি ব্যয়বহুল, এবং সেখানে বাংলাদেশের মতো দেশগুলোর যথেষ্ট আর্থিক সামর্থ্য নেই। এবং সেটি শুধু বাংলাদেশ না, আমরা জানি যে অনেক উন্নয়নশীল দেশ যাদের অর্থনীতির অবস্থা ভালো, বাট তারপরেও এই ধরনের নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করা খুবই ডিফিকাল্ট, এবং অ্যাডাপ্টেশনের বিষয়টিও আছে। ফলে সার্বিকভাবে আমরা দেখছি যে আন্তর্জাতিক কূটনীতির জায়গাতে বাংলাদেশ একটা শক্ত অবস্থানে আছে। একদিকে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের প্রয়োজনে যেমন আমরা অনেক রিসোর্স পাচ্ছি, আবার আমাদের যে রিসোর্স বা আমাদের যে নলেজ সেটা আমরা শেয়ার করতে পারছি। ধন্যবাদ। আকমল শরীফ, আন্তর্জাতিক সংস্থা ইসলামিক রিলিফের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাই। এছাড়াও সংস্থাটি বাংলাদেশে কিভাবে কার্যক্রম শুরু করে? থ্যাংক ইউ ভেরি মাচ। মাই বাংলা ইজ নট ভেরি গুড, আমি তো একটু বলতে পারি, বেশি ফ্লুয়েন্ট নাই। সো লেট মি ট্রাই টু স্পিক ইন ইংলিশ প্লিজ। সো ইসলামিক রিলিফ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট Islamic faith inspired global mainstream charity, and we have a history of almost like 37 years. We started in UK in 1984. Now we have a presence across more than 45 countries across the globe. In Bangladesh, as the name suggests, relief. So we started our operation just during the time of 1991 cyclone, when the big cyclone came in Bangladesh, and since then we have been here, and this is one of the largest program of Islamic relief globally, one of the largest. Our mission and vision is very clear, that we work for people, we save life, we address the root cause of poverty,
and that we do without looking into anyone's affiliation, be it gender, be it caste, be it nationality, be it religion, and we work for everyone. We work with people of every faith or none. We employ everyone from all faith. So that's our background. আপনাদের দুজনের কথা আরও শুনবো, তার আগে আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে আসি। দর্শক, এই পর্যায়ে ইসলামিক রিলিফ বাংলাদেশের কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখব। চলুন প্রতিবেদনটি দেখি। ইসলামিক রিলিফ একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংগঠন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে 1984 সালে যুক্তরাজ্যে এটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রধান কার্যালয় যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অবস্থিত। বর্তমানে পৃথিবীর 45টি দেশে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করছে। 1991 সালে এপ্রিল মাসে সমুদ্র উপকূলে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদানের মাধ্যমে ইসলামিক রিলিফ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। বর্তমানে বাংলাদেশের 35টি জেলায় ইসলামিক রিলিফ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। সংস্থাটির প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড রিলিজিয়ান্স, চাইল্ড রাইটস এবং ইকোনমিক্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম। ইসলামিক রিলিফ বাংলাদেশ শুরু থেকে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। দুর্যোগ প্রবণ উপকূলীয় এলাকা, হাওর ও চর এবং নদী ভাঙন এলাকার পাশাপাশি ঢাকা, সিলেট ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় নগর দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসেও রয়েছে ব্যাপক কর্মসূচি। সংস্থাটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে 2টি আধুনিক পরিবেশ বান্ধব জবাইখানা নির্মাণ, দেশের দুর্যোগ প্রবণ এলাকায় 2508টি ঘর বা ফ্যামিলি শেল্টার এবং 4টি সাইক্লোন শেল্টার স্থাপন। গত 5 বছরে ইসলামিক রিলিফ দুর্যোগে ঝুঁকিপূর্ণ প্রায় 3 মিলিয়ন মানুষকে সহায়তা প্রদান করেছে। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পুনর্বাসনে ইসলামিক রিলিফ সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। আইলা, সিডর, বুলবুল, আমফান সহ সকল ঘূর্ণিঝড়ে উপকূলীয় জনগোষ্ঠীকে নিরলসভাবে সংস্থাটি সহায়তা প্রদান করে আসছে। একই সাথে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে চলেছে। বর্তমানে জামালপুর জেলায় বন্যা মোকাবেলায় আগাম সতর্কতা বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। রুরাল ডেভেলপমেন্টে বাংলাদেশে আপনারা কিভাবে কাজ করছেন এই উন্নয়নে? So as I said that we have a program both in urban and rural. So since you asked about the rural development issue, so we have a different kind of programs in rural areas, and it all depends on which context we are working. For example, when we are working in the southern and the western part of Bangladesh, which is a coastal belt, there we are looking into how people adapt themselves within the new climatic condition, how the agriculture community, the fishing community, when they are losing their livelihoods, what are the new ways they can sustain themselves. We train those people with the new skills, new knowledge. We link them with those people with the scientific community. For example, we have some of the trials which we did for the new varieties of kind of what do you say, there's a flower from which you extract the sunflower, especially in the coastal belt. We partnered with the agriculture university. We tested there. Normally you will not find sunflower in that area, so we're trying to adapt and come out with something which people can adopt and they can use it for the larger scale, be it in the agriculture sector or off-farm activities. In other parts, for example, we have programs around livelihoods where we provide skills. In addition to skill, we also provide the loan. In the Islamic term, which we say qarz hasna, it means loan without interest. We do not, so when a woman gets loan, we do not charge any interest. So that's without interest. And through that, we identified the most economically disadvantaged, extreme poor, especially women who are widows, who are single, who can't do anything. So they indulge in livestock activities, they do some farming activities, they do vegetable cultivations, some of them do tailoring, and it's not a traditional training. We try to then link them with the market also. And you will be interested to know that in some of the places these women have formed their own cooperatives, and these cooperatives are sustainable cooperatives. It means they are functioning as some of the women who have been part of the cooperatives, they have also become the member of the
local governance structure, and they have been working closely with the government. They're trying to help other community members to bring services, especially social protection schemes, social safety net schemes of government of Bangladesh to the needy people. So this is how our programs are shaped. In the urban setups, we have a different sort of programs. You know, the urban heating issue, urban climate issue is very extremely critical. We are looking into, for example, we partnered with the Sher-e-Bangla University and Dhaka City North Corporation around climate change issue, looking into rooftop gardening. বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন আরও গতিশীল করতে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে এখনই আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, এবং এই উন্নয়নের বিষয়টি কিন্তু সারা বিশ্বে যেভাবে স্বীকৃতি পেয়েছে, এবং আমরা জানি যে বিশেষ করে 10 বছর ধরে বাংলাদেশের যে জিডিপির যে গ্রোথ, বাংলাদেশের মানে পার ক্যাপিটা জিডিপি এর যে বৃদ্ধি, সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে একদিকে যেমন বাংলাদেশের উন্নয়নের একটা অর্থনৈতিক দিক আছে, অন্যদিকে একটা সামাজিক দিক আছে, এবং দুদিক থেকে কিন্তু বাংলাদেশ অনেক সাফল্য অর্জন করেছে। এবং যেই সাফল্যের বিষয়টি এমনকি ভারতের সেই নোবেল লরিয়েট অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনিও বিভিন্ন সময় বলেছেন। এবং এই যে উন্নয়ন, এবং সেই উন্নয়নের বিষয়টিকে যদি আমরা সাস্টেনেবল করতে চাই বা সেটিকে আরও এগিয়ে নিতে চাই, এবং তার জন্য সরকার কাজ করছে। এবং আমরা জানি যে এর একটি বড় দিক হচ্ছে যে বর্তমান বিশ্ব হচ্ছে এর একটি বিশ্বায়নের যে সময়, এবং আমরা বলছি যে এটি একটি ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড, এবং সেখানে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব আছে অনেক বেশি। এবং আমরা যদি দেখি যে এই মুহূর্তে বাংলাদেশে যে ধরনের মেগা প্রজেক্ট চালু আছে, সেই প্রজেক্টগুলোতে যারা অর্থ দিচ্ছে, বা বিশেষ করে আমরা যদি বলি সেখানে অর্থায়নের যে বিষয়টি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ মূলত চীন, জাপান, ভারত সহ বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যে রাষ্ট্রগুলো এই ধরনের মেগা প্রজেক্টে সহায়তা করতে পারে, তাদের থেকে আমরা সেটি পাচ্ছি। এবং বাংলাদেশ একটি অত্যন্ত কার্যকর পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, এবং বর্তমান বিশ্বে আমরা এসডিজির কথা বলছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তার আগে যেটা এমডিজি ছিল, এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এবং এই বিষয়টিও কিন্তু আমাদের কূটনীতির একটি মূল বিষয়, কারণ আমরা বিশ্বকে যেভাবে দেখছি সেখানে অর্থনীতির প্রয়োজন, পরিবেশের প্রয়োজন, সেখানে টেকনোলজির প্রয়োজন, সব কিছুর পেছনেই কিন্তু এক ধরনের সহযোগিতার প্রয়োজন আছে। কিন্তু আমরা যদি দেখি যে সেখানে এক ধরনের হেজেমনি, এক ধরনের আধিপত্যের যে আকাঙ্ক্ষা অনেক রাষ্ট্রের আছে, সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ পরিহার করছে। এবং বাংলাদেশ তার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই যে সিকিউরিটি কিংবা হেজেমনির যে বিষয়টা, সেটাকে আমরা বাইরে রেখে আমরা ওই উন্নয়নের জায়গাটাকে গুরুত্ব দিয়ে কিন্তু সবার সঙ্গে কিন্তু সুসম্পর্ক বজায় রেখে আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা পরিবেশে কিন্তু আমাদের আন্তর্জাতিক সম্পর্কটাকে এগিয়ে নিচ্ছি, এবং সেটি আমাদের অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। জি, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এই অগাস্ট মাসে আমরা বঙ্গবন্ধুকে খুব শ্রদ্ধাভরে স্মরণ করি। তো বঙ্গবন্ধু কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কিভাবে কাজ করেছেন, আপনার দৃষ্টিকোণ থেকে কিছু শেয়ার করুন। আমরা বলে থাকি যে বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের কূটনীতি বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির আর্কিটেক্ট। বঙ্গবন্ধু যখন সেই পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে সেই 10ই জানুয়ারি বাংলাদেশ ফিরেন, তখনই কিন্তু উনি বলেছিলেন যে বাংলাদেশ হবে এই প্রাচ্যের সুইজারল্যান্ড। এবং এই যে বাংলাদেশকে একটি মানে পিসফুল কান্ট্রি হিসেবে তৈরি করা, এবং বাংলাদেশ কোল্ড ওয়ারের মতো একটি অত্যন্ত বৈরী এবং আমি বলবো যে এটি তখনকার সময়ের অস্থির একটি আন্তর্জাতিক বিষয় ছিল, সেই রকম একটি মানে পাওয়ার পলিটিক্সের এনভায়রনমেন্টে বাংলাদেশ কিন্তু একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু একদিকে যেমন উনি জাতিসংঘের 1974 সালে বাংলায় উনি প্রথম ভাষণ প্রদান করেন, এবং সেখানে উনি মানবতার কথা বলেছেন। সেখানে আন্তর্জাতিক পর্যায়ে তখনকার যে উন্নয়নশীল রাষ্ট্র অথবা তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে ধরনের যে সমস্যা ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক, সেই সমস্যাগুলো মোকাবেলার কথা বলছেন। উনি সাউথ আফ্রিকাতে যে বর্ণবাদ ছিল সেই বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেছেন। ফলে কূটনীতিকে মানবতার জন্য ব্যবহার করা, কূটনীতিকে উন্নয়নের জন্য ব্যবহার করা, কূটনীতিকে একটি আন্তর্জাতিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজে লাগানো। এবং উনি জাতিসংঘকে বলছেন যে এটি হচ্ছে মানবতার পার্লামেন্ট,
জি। এবং এই যে দৃষ্টিভঙ্গি, একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, সেখানে মানবতা থাকবে, সেখানে পারস্পরিক উন্নয়ন, পারস্পরিক বন্ধুত্বের বিষয়টি থাকবে, সেখানে কোনো বর্ণবাদ, সেখানে কোনো নির্যাতন, নিপীড়ন বিষয়গুলো থাকবে না। সেই বিষয়গুলো কিন্তু উনি একদিকে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে এক্সপিরিয়েন্স, সেটাকে উনি সামনে নিয়ে আসছেন এবং এর মাধ্যমে কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রের যে মুক্তি বা অন্যান্য রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই সমস্যা মোকাবেলায় সারা বিশ্বকে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। এবং বাংলাদেশকে উনি সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা সোভিয়েত ইউনিয়ন এরকম কোনো একটা পার্টিকুলার সুপার পাওয়ারের সঙ্গে যুক্ত না করে উনি কিন্তু একই সঙ্গে তখনকার যে সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কাজ করেছেন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও কাজ করেছেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশকে দেখা যাচ্ছে যে সেই 1971 সালে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে ছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতার 5 মাসের মধ্যেই কিন্তু বাংলাদেশকে রিকগনাইজ করেছিল। ফলে এই যে কূটনৈতিকভাবে বিভিন্ন দেশকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করা এবং এর মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে প্রতিষ্ঠিত করা, আত্মসম্মান বা আত্মমর্যাদা প্রতিষ্ঠা করা, সেই বিষয়গুলো কিন্তু উনি করেছেন। আপনার কথা আরও শুনবো। আকমল শরীফ, আমরা জানি সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে আপনারা শিশু শ্রম নিরসনে একটি সফল প্রকল্প বাস্তবায়ন করেছেন। শিশুদের সুরক্ষায় আপনারা কিভাবে কার্যক্রম পরিচালনা করছেন? About the child rights and the child protection and the child labor, these are all integrated issue which comes within the larger umbrella of child rights. So as I said in the beginning in my introductory remarks that Islamic Relief has a very strong child rights program. So we have actually 3 programs largely which we are working on. Economic empowerment and governance program we have. Then we have humanitarian resilience program where we talk about climate change, disaster. And then third one is child rights and inclusion program. So within the child rights, we have a program where we support the orphan children. So orphan children, our definition of orphan is children who have lost their father. So we support orphan children to complete their education. For that purpose, we provide them financial support, we provide them other forms of support, and we discourage institutionalization. We believe that children should be within the community. They should be within the area where they live in. They should not be sent to the institutions. So up to the and that concept is called deinstitutionalization approach, normally we say, or we say community-based system. So that we do. In addition to that, we have a program called Alternative Livelihood Options Program, where we try to, when we talk about child rights or child protection issue, we try to look into the family. Unless until family, which is the first care giver, they are not supported effectively, it will have a direct implications on children's rights. So we try to support the family directly through economically and socially. In that process, one of the project of Bangladesh, interestingly, got the Global Bond Award under the category of innovations, simply because we help children through different innovative ways. Third is around child labor. So we have worked a lot in brick factories in Dhaka streets. Our approach of child labor is again coming back to that. If you do not strengthen the families, children will go back to the street. So strengthen the families, look into the root cause of poverty. If you strengthen the family's economic system, if you strengthen the family's livelihood systems, the possibility that children will be reintegrated. To reintegrate, that's one area. We also try to bring them to the education system. And one of the most interesting dimension which not many organizations do, we also work with the faith community, especially the imams and the religious leaders, because we all know that we are a religiously influenced society, and the imams played a very important role, especially in our context. Their one word
plays so, I think it has a huge impact. So we try to train the imams to teach that, we try to, no, I won't say what to teach them, but rather than sensitize them that how they can raise the issue of child protection from the mosque. থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস স্পিচ। প্রফেসর হোসেন স্যারের কাছে ছোট্ট করে জানতে চাই, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান কি? রোহিঙ্গা ইস্যুটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, একইভাবে এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এবং এটিকে আমরা বলছি যে এটি একটি আন্তর্জাতিকভাবে একটি মানবতার একটি বিষয় এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার যে এই রোহিঙ্গারা যারা মিয়ানমার থেকে এসছে এবং যাদের সংখ্যা এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 11 লক্ষ, তাদেরকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে এবং সেটি একেবারেই মানবতার জন্য এবং এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফিরে যাওয়াটাই হচ্ছে বাংলাদেশের একেবারে একটি বটম লাইন একটি বিষয় এবং তার সঙ্গে বাংলাদেশ এটিও বলছে যে এই রোহিঙ্গারা মিয়ানমারে যেন তারা নাগরিকত্ব নিয়ে অত্যন্ত সম্মানজনক জীবনযাপন করতে পারে সেটি নিশ্চিত করতে হবে এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আছে, সেই ক্ষেত্রে এই অঞ্চলের বৃহৎ শক্তিগুলোর দায়িত্ব আছে। আমরা জানি যে 2017 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে উনি 5 দফা একটি প্রস্তাব দিয়েছিলেন এবং সেই প্রস্তাবকে কেন্দ্র করে ব্যাপক আন্তর্জাতিক আমরা যে সাড়া পেয়েছি, কিন্তু এখানে একটা বড় বিষয় হচ্ছে যে মিয়ানমারের যে সহযোগিতা সেটি আমরা পাচ্ছি না এবং সেটি বাংলাদেশ নয় শুধু, সেটি আমি বলবো যে যেহেতু সমস্যাটি আন্তর্জাতিক সেই ক্ষেত্রে পুরো আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু সেটি পাচ্ছে না, কারণ এই বিষয়টি নিয়ে আমরা জানি যে এই মুহূর্তে জাতিসংঘের বিভিন্ন অর্গানে কাজ হচ্ছে, এই বিষয়টি নিয়ে জাতিসংঘের যে আইসিজে আন্তর্জাতিক আদালত সেখানেও কাজ হচ্ছে। আমি মনে করি যে বর্তমানে মিয়ানমারের ভেতরের যে রাজনৈতিক পরিস্থিতি সেটি হয়তো অনুকূলে নয় রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ব্যাপারে, কিন্তু রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের ভেতরেও কিন্তু এক ধরনের দায়িত্ব আছে যে তাদের জন্য যে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা করা এবং তাদেরকে ফিরে যাওয়ার জন্য যে চাপটা চালু রাখা এবং এই বিষয়টি ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে একজন ইতিবাচক ডেভেলপমেন্টও আছে। কয়েকদিন আগে আমরা জানি যে জাতিসংঘের মানবাধিকার যে পরিষদ আছে সেখানে জাতিসংঘ মিয়ানমারের বিরুদ্ধে একেবারেই সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ করেছে যে তারা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘন করছে সেটি বন্ধ করে তাদেরকে ফিরিয়ে যেন নিয়ে যায়। আকমল শরীফ, বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের স্থান দিয়ে বাংলাদেশ সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে সারা বিশ্বে, এই মানবিক কর্মকাণ্ডে ইসলামিক রিলিফ কিভাবে সম্পৃক্ত রয়েছে? So we have been involved in the FDMN response from the beginning, and we have been supporting the government of Bangladesh through our various programs in different areas. Recently the fire incident happened, for example, so we are supporting in constructing shelters. We have been providing wash support, we are providing food support in different ways. There is a huge Qurbani program which took place, so we did that program in both the camps. When I say both the camps, means in Cox's Bazar as well as in Bhasan Char, and we have been very few agencies who have been based on the purely on the humanitarian imperative, because we feel that people need support. We have been delivering aid to the people who are in Bhasan Char. So 20,000 I think roughly are there at this moment. So we have been providing the support, food support especially to them at this moment, and we will continue to do that. We believe that this is an extremely critical issue, and the government of Bangladesh has taken extremely bold step to host this community, almost 1 million. That's a huge number, and as a humanitarian organization it is our duty. We do not say that we are doing any favor. It's our duty to support these communities who are in trouble till a sustainable solution is found out through diplomatic ways and all. And we will continue to provide support. So we have a quite huge footprint in both the places. সময় স্বল্পতার জন্য আজকে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। Thank you. তো ধন্যবাদ। কষ্ট করে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাদের দুজনকেই ধন্যবাদ। Thank you. ধন্যবাদ। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আজ রোল মডেল। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের ভূমিকা ও উদ্যোগের কথা শুনলাম। একই সাথে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাবে দেশ। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।